নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব 4 নম্বর চ্যাপ্টার লক্ষ্মীকান্তের, যেটা হচ্ছে প্রিয়েম্বেল। প্রিয়েম্বেলের বাংলা মানে হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা এর মেন যেটা জিনিস, প্রিয়েম্বেলের যেটা মেন জিনিস সেটা হচ্ছে, প্রিয়েম্বেল মানে হচ্ছে একটা, তুমি ধরে রাখতে পারো একটা জিস্ট, জিস্ট বলতে পারো বা ওভারভিউ বলতে পারো, ওভারভিউ অফ কনস্টিটিউশন। মানে পুরো যে একটা এত বড় ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো লার্জেস্ট কনস্টিটিউশন আমরা দেখলাম এর আগের চ্যাপ্টারতে, যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কনস্টিটিউশন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে যদি একটা ছোট আকারে জানতে হয়, ছোট আকারে আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের কি পড়া উচিত? তার জন্য আমাদের প্রিয়েম্বেল পড়া উচিত। আমরা যদি প্রিয়েম্বেলটা পড়ি, তাহলেই আমরা বুঝতে পারবো যে পুরো কনস্টিটিউশনটা কী বলতে চাইছে, তার যে মেন সার কথা সেটাই হচ্ছে প্রিয়েম্বেলের মধ্যেতে আছে। ওকে, এটা হলো ব্যাপার। এবারে প্রিয়েম্বেলের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কোথা থেকে এসেছে? প্রিয়েম্বেলের সবচেয়ে প্রথম কনস্টিটিউশন হচ্ছে ইউএসএ, আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে প্রথম, যেটা কিনা একটা প্রিয়েম্বেল দিয়ে স্টার্ট করেছিল। আমরা কপি করেছি, মানে আমরা বড় করেছি এটা কোথা থেকে? এটা আমরা আমেরিকা থেকেই বড় করেছি। ওকে, এটা দেখো আমেরিকান কনস্টিটিউশন কর। এই প্রিয়েম্বেলকে একটা আইডেন্টিটি কার্ড হিসাবে বলা যায়। আইডেন্টিটি কার্ড হিসাবে এটা কে বলেছিল? এটা যদি তুমি দেখো, এটা পরবর্তীকালে বসেছিল যে পালকিওয়ালা বলেছিল যে একটা আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন। মানে কি হলো? ওই বললাম না, একটা ওভারভিউ বা জিস্ট, যেটা সার কথা যেটা বলে, সেটাকে বলা যায় প্রিয়েম্বেল। এবারে প্রিয়েম্বেল জিনিসটা এলো কোথা থেকে? ইন্ডিয়ার প্রিয়েম্বেল এসেছে অবজেক্টিভ রেজলিউশন থেকে। যেটা অবজেক্টিভ রেজলিউশন কবে পাস করেছিল? অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল জওহরলাল নেহেরু, পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু। কবে পাস করেছিল? আমরা এর আগে চ্যাপ্টারে পড়েছি যে 9th ডিসেম্বর কী হয়েছিল? 9th ডিসেম্বর হচ্ছে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট মানে অধিবেশন বসেছিল। ওকে, আর 13 ডিসেম্বর কী হয়েছিল? অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল। অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল কে? নেহেরু। আর সেটাকে অ্যাকসেপ্ট কবে হয়েছিল? অ্যাকসেপ্ট যদি দেখি আমরা, 22 জানুয়ারি। 22 জানুয়ারি এটা হয়েছে 1946-এ, আর এটা হচ্ছে 1947-এ। ওকে, এটা হয়ে গেল। এই কনসেপ্ট থেকে যে অবজেক্টিভ রেজলিউশন হয়েছে, সেখান থেকেই আমরা এনেছি এই প্রিয়েম্বেল জিনিসটাকে। এবারে প্রিয়েম্বেল কি আগে একবারও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে? একবারও? হ্যাঁ, প্রিয়েম্বেল একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে আগেতে, একবারই হয়েছে। সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাতে একবারই হয়েছে, যার মধ্যে 3টে নতুন ওয়ার্ড, যেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা কি, ইন্টিগ্রিটি। এই 3টে নতুন ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। বাকি সমস্ত কিছু একই আছে, এই 3টে ওয়ার্ডকে মানে অ্যাড করা হয়েছে। এটা তুমি যদি দেখো, এখন একটা কি হয়েছে, এখন মানে কিছুদিন আগেতে যে সুপ্রিম কোর্টে কিছু একটা কেস চলছিল, যে এই যে 3টে ওয়ার্ড আছে, এই 3টে ওয়ার্ড অ্যাকচুয়াল কনস্টিটিউশনে থাকে না, তো এই 3টে ওয়ার্ডকে বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানকে তাকে মানা করে দিয়েছে। ওকে, মানে এই ওয়ার্ডগুলো থাকবে। এইটার জন্য একটা যে কোনো মানে পরীক্ষা হবে, বা পরীক্ষাতে এমসিকিউ টাইপ কোশ্চেনে কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। আর ইউপিএসসির জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এইটা মনে রাখবে, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, 2S আর 1I। ঠিক আছে, এসে কী আছে? সোশ্যালিস্ট, সেকুলার আর এই ইন্টিগ্রিটিটা। ওকে, এবারে পরবর্তীতে আমি পুরো বলবো ডিটেলসে যে কী সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, ইন্টিগ্রিটি মানে কি, সমস্ত কিছু আমি বলবো পরবর্তীকালে, মানে এই চ্যাপ্টারটি শেষের দিকে আমরা এটা বলবো। ওকে, চলো আগে যাওয়া যাক। আমাদের কনস্টিটিউশনটাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, মানে মুখস্থর মতো রাখতে হবে, কারণ এখান থেকে প্রতিটা জিনিস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটাকে আমাদের যত মনে থাকবে সেটা আমরা কিন্তু ভালো। উই দি পিপিল অফ ইন্ডিয়া, এর মানে কি বোঝাচ্ছে? যে উই দি পিপিল অফ ইন্ডিয়া মানে পিপিলই হচ্ছে সমস্ত কিছু, মেন হত্যাকর্তা পিপিল। ঠিক আছে, মানে ইন্ডিয়ান সিটিজেন হচ্ছে মেন হত্যাকর্তা। ওকে, হ্যাভিং সমেনলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভিয়েটিয়ান সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। এই 5টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। কী জিনিস? আর তারপরে সিকিউর অল ই সিটিজেন কি, জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিভ, ওরশিপ, এইটাতে 5টা আছে। ঠিক আছে, আর ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামং দেম অল, ফার্টিনিটি, অ্যাসুরিং দি ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি নেশন।
এইখানে তিনটে ওয়ার্ড কোনটা পরবর্তীকালে অ্যাড হয়েছে? ইন্টিগ্রিটি, ঠিক আছে, সোশ্যালিস্ট আর সেকুলার, এই তিনটে পরবর্তীকালে অ্যাড হয়েছে, বাকি আগে যেমন ছিল সেরকমই আছে, ঠিক আছে। আর কি আছে? 26 ডে অফ নভেম্বর 1949 হেয়ার বাই অ্যাডপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ আওয়ার সেলফ দি কনস্টিটিউশন, ঠিক আছে। এবারে তোমাকে কনস্টিটিউশন সম্বন্ধে যে মেন এইগুলো তো আছে, কিন্তু এর থেকে আমরা মেন জিনিস কী কী জানতে পারি? মেন জিনিস জানতে পারি, দেখো, উই দি পিপল অফ ইন্ডিয়া, মানে পিপলই সব কিছু, এটা তো তোমাকে আগেই বললাম। আর কি আছে? আর আছে যে আমাদের নেচার কেমন, মানে কীরকম আমরা স্টেট, আমাদের ইন্ডিয়া কীরকম স্টেট, ইন্ডিয়া কীরকম স্টেট বলতে এইগুলো: সোভেরিয়ান স্টেট, সোশ্যালিস্ট স্টেট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এখানে আছে 5টা। আর আমাদের অবজেক্টিভ কী আছে? অবজেক্টিভ আছে জাস্টিস, জাস্টিসের মধ্যে এগুলো অবজেক্টিভ আছে: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিনিটি, এই 4টে হচ্ছে আমাদের অবজেক্টিভ, মানে আমরা এইগুলোকে মানে অ্যাচিভ করতে চাই। ওকে, অবজেক্টিভ হয়ে গেল। আরেকটা কী আছে? আরেকটা ডেট আছে, দেখো, ডেট 26 নভেম্বর 1949, এই 4টে জিনিস কিন্তু মেনলি ফোকাস করছে। ওকে, এবারে ধীরে ধীরে একটা ওয়ার্ডে যাব, সেগুলোকে আমরা দেখব। তাহলে চলো, প্রথমে ওয়ার্ড যেটা হচ্ছে, প্রথম ওয়ার্ড সোভেরিয়ান। সোভেরিয়ান হচ্ছে প্রথম ওয়ার্ড। সোভেরিয়ান মানে কি? সোভেরিয়ান মানে হচ্ছে যে সোভেরিয়ান কান্ট্রি, মানে ইন্ডিয়া যে সোভেরিয়ান কান্ট্রি, মানে কি ইন্ডিয়া নিজের ডিসিশন যে আছে না, নিজের ডিসিশন নিজেই নিতে পারে, মানে নিজের যে ডিসিশন আছে, যে কোনো ডিসিশন, সেটা মেবি হতে পারে ইন্টারনাল বা মেবি হতে পারে এক্সটার্নাল, সেটা নিজের ডিসিশন নিজেই নিতে পারে। যে এমন নয় যে কারোর ওপর ডিপেন্ড করে ডিসিশন নিচ্ছে, এমন কিন্তু না। হ্যাঁ, অনেক সময় তুমি বলতে পারো যে অনেক ট্রিটি অ্যালায়েন্স হয়, তাহলে যারা পাওয়ারফুল নেশন হয় সেই নেশনের পক্ষে ডিসিশন নেয়, কিন্তু ইন্ডিয়া এমন না যে সেই নেশনকে দেখেই ডিসিশন নেয়। তুমি দেখবে ইন্ডিয়া কী করে মাল্টি অ্যালাইনমেন্ট করছে, এখনকার দিনে মাল্টি অ্যালাইনমেন্ট করছে। তার যে বলে না স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, ইন্ডিয়া, তুমি পেপারে যদি পড়ো, পেপারে দেখবে সবসময় নিউজ আসে যে ইন্ডিয়া তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে বজায় রাখার জন্যে যে কোনো কিছু করতে পারে। ওকে, সেই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট জিনিসটা কোথা থেকে আসে? ইন্ডিয়া একটা সোভেরিয়ান কান্ট্রি বলেই সেখানে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আসছে, ঠিক আছে। সোভেরিয়ান কান্ট্রি বলে ইন্ডিয়া সোভেরিয়ান কান্ট্রি বলে কি না, ইন্ডিয়া সোভেরিয়ান কান্ট্রি বলে কি হচ্ছে, যে বাইরের কিছু একে, মানে ফরেন টেরিটরি যেগুলো আছে না, ফরেন টেরিটরিকে নিজের মধ্যে নিতেও পারে, নিজের মধ্যে যোগও করতে পারে, আবার কিছু নিজের টেরিটরিকে অন্য কান্ট্রিকে দিয়ে দিতে পারে। যেমন ফরেন টেরিটরির সঙ্গে এক্সচেঞ্জ হয়েছিল, যেমন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একবার এক্সচেঞ্জ হয়েছিল, কখনো কোন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? 100 অ্যামেন্ডমেন্টে হয়েছিল। বাংলাদেশের সঙ্গে কিছু যেগুলো হচ্ছে ছিটমহল বলে, যেটা ছিটমহলের কিছু জায়গা এক্সচেঞ্জ হয়েছিল, ঠিক আছে। এটাও কি হলো না, নিজেদের মধ্যে একটা এক্সচেঞ্জ করে নিল। তারপরে আবার এটা নিজের টেরিটরি কিছু দিল, আবার কিছু নিজের টেরিটরিকে কী করে নিয়ে নিল, যদি কিছু নিয়ে নেওয়া যায়, বলো তুমি গোয়াকে নিয়েছে, দমন দিউকে নিয়েছে। ওকে, এই সব টেরিটরিগুলোকে ইন্ডিয়া নিজের মধ্যে অ্যাবজর্ব করেছে। এইগুলো সব কিছুই পসিবল হয়েছে ইন্ডিয়া একটা সোভেরিয়ান কান্ট্রি বলে। আশা করি বোঝাতে পারলাম। মানে হচ্ছে নিজের ডিসিশন নিজে নিতে পারে, যে কোনো, সেটা ইন্টারনাল হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল হতে পারে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে কি? দেখো, সোশ্যালিস্ট এইটা তো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে 1960, ঠিক আছে। কিন্তু সোশ্যালিস্ট মানে একটা সোশ্যালিস্ট প্যাটার্ন কি না, সোশ্যালিস্ট প্যাটার্ন মানে হচ্ছে যেটা রিয়েল সোশ্যালিস্টের মিনিং, সেটা হচ্ছে কি না, যে স্টেটের কাছে সমস্ত পাওয়ার থাকবে, আর কি হবে না, প্রাইভেট কিছু জিনিস থাকবে না, সব কিছুই গভর্নমেন্টের আন্ডারে থাকবে। কিন্তু ইন্ডিয়ান সোশ্যালিজমটা কিন্তু সেরকম না। ইন্ডিয়ান সোশ্যালিজম হচ্ছে কি না ওয়েলফেয়ার সোশ্যালিজম বা ডেমোক্রেটিক সোশ্যালিজম। ইন্ডিয়ার সোশ্যালিজম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার ডেমোক্রেটিক সোশ্যালিজমকে ফলো করে। ইন্ডিয়া কিন্তু একদম যে ট্রু সোশ্যালিস্ট সেটাকে কিন্তু ফলো করে না, ডেমোক্রেটিক সোশ্যালিজমে ফলো করে। ডেমোক্রেটিক সোশ্যালিজমে কী হয় না, একটা হচ্ছে স্টেট চাইলে কোনো জিনিসকে নিজের মধ্যে নিয়ে নিতে পারে, আর মিক্স ইকোনমি ফলো করে, মানে স্টেটের কিছু কোম্পানি থাকবে প্লাস প্রাইভেট সেক্টরও এক্সিস্ট করবে, মানে দুটোই প্যারালালি এক্সিস্ট করবে। এবারে তুমি বলবে যে সোশ্যালিস্ট তো 1976 অ্যাড হয়েছে, তাহলে তার আগে কি ইন্ডিয়া সোশ্যালিস্ট ছিল না? আর ইন্ডিয়া সোশ্যালিস্টকে অ্যাড করার কারণ কি?
দেখো সোশ্যালিস্ট আগে থেকেই ছিল, যেটা হচ্ছে কংগ্রেসের আইএনসি যে 1955-এর সেশন হয়েছিল আবাদি সেশন, সেখানেই একটা সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি করার ছিল, মানে তার টার্গেট ছিলই। আর ইন্ডিয়ার পরবর্তীকালে সোশ্যালিস্ট অ্যাড করার কারণ, 1 নম্বর অ্যাড করার কারণ যদি দেখো তুমি, যে একটা মেন লিডার যে ছিল না জওহরলাল নেহেরু কিন্তু একজন কিন্তু সোশ্যালিস্ট ছিল, মানে সোশ্যালিস্টের গরিবদেরকে প্রতি তার দয়া মায়া ছিল, একটা কারণ হলো। আর দ্বিতীয় নম্বর যেটা মেন কারণ সেটা হলো রাশিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপ। কারণ তুমি জানো যে ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে, ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে কি আমেরিকা, মানে এই আমেরিকা, ইউকে, ইউরোপের কান্ট্রিগুলো কী করে, এরা ক্যাপিটালিস্টিক মডেল ফলো করে। ক্যাপিটালিস্টিক মডেল এইটা কিন্তু ইকোনমির ক্ষেত্রে চলে আসছে, ইকোনমির ক্ষেত্রে, ঠিক আছে, ইকোনমি সেমি। আর রাশিয়া হয়ে গেল, চায়না হয়ে গেল, এগুলো হচ্ছে সোশ্যালিস্টিক মডেল ফলো করে। ওকে, মানে সেই রকম টাইমে করতো, কিন্তু এখন সবাই কিন্তু মানে প্রাইভেট কোম্পানি সব জায়গাতেই এক্সিস্ট করে, এখন কিন্তু ট্রু সোশ্যালিস্ট কান্ট্রি কোনো কেউই নেই। কিন্তু তখন যে ছিল না সিজন, তখন যে কোল্ড ওয়ারের টাইমে, তখন কিন্তু ট্রু সোশ্যালিস্ট ছিল রাশিয়া চায়না। তা ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার ফ্রেন্ডশিপ ভালো ছিল, সেই জন্য সোশ্যালিস্টটাকে অ্যাড করেছিল। আর তুমি দেখবে যে সোশ্যালিস্টটা কিন্তু ওই যে সোভিয়েত ইউনিয়নের পরেই কিন্তু সোশ্যালিস্ট অ্যাড হয়েছে, কারণ ওই রাশিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপটাকে ভালো করার জন্যে তাকে ওইটা মানে প্রায়োরিটি বেশি দিয়েছে। ওকে, ইন্ডিয়ান যে সোশ্যালিজম আছে, ডেমোক্রেটিক সোশ্যালিজম, সেটা দেখো, ডেমোক্রেটিক সোশ্যালিজম কি মিক্স ইকোনমি, যেমন তোমাকে বললাম, যেখানে প্রাইভেট পাবলিক সেক্টর একসঙ্গে থাকতে পারে। আর কি না, এই এন্ড পভার্টি, ডিজিজ, ইনইকুয়ালিটি, অপরচুনিটি, এগুলোকে মানে খতম করার জন্য আমাদের মানে ট্রাই করবে। আর ইন্ডিয়ান সোশ্যালিজমের দুটো ব্লেন্ড, একটা হচ্ছে মার্ক্সবাদের মানে হচ্ছে যেটা হচ্ছে ট্রু সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে গান্ধীবাদ, ঠিক আছে। কিন্তু আমাদের গান্ধীইজমের দিকে আমরা বেশি ইনক্লাইন্ড। ওকে, তারপরের যেটা টপিক হলো, পরের টপিক হচ্ছে সেকুলার মানে হচ্ছে স্টেটের কোনো রিলিজিয়ান নেই, স্টেট হ্যাজ নো রিলিজিয়ান, স্টেটের নো রিলিজিয়ান, মানে কোনো স্টেটের রিলিজিয়ান নেই। তুমি যদি পাকিস্তানকে দেখবে, পাকিস্তানে কিন্তু স্টেট রিলিজিয়ান হচ্ছে ইসলাম, কিন্তু ইন্ডিয়ার কোনো স্টেট রিলিজিয়ান নেই। যতই তুমি হিন্দু সংখ্যা বেশি হতে পারে, কিন্তু ইন্ডিয়ার কিন্তু হিন্দুও কিন্তু স্টেট রিলিজিয়ান না, বারবার বলছি স্টেট রিলিজিয়ান নাই, ইন্ডিয়াতে কোনো স্টেটের রিলিজিয়ান নেই। ইন্ডিয়ার কাছে হিন্দুও যেমন, মুসলিমও তেমন, বুদ্ধিজমে তেমন, জৈনিজমে তেমন, সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ার কাছে সমান। ইন্ডিয়া এমন নয় যে সেকুলার মানে কিছু যেটা রিলিজিয়ান আছে তাকে বেশি প্রেফার করে, কিন্তু অ্যাকচুয়াল এটা না। ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসাবে যদি সাহায্য করে, মনে করো হিন্দুকে কোনো সাহায্য করছে, তাহলে মুসলিমকেও সাহায্য করছে, হজ যাত্রার জন্য মুসলিমকেও করে, বুদ্ধিজমকেও সাহায্য করে, যে বুদ্ধিজমে যে মানে বুদ্ধিজম সার্কিট ডেভেলপ করছে, তার ফলে ট্যুরিজম বাড়াচ্ছে, সেটা একটা আছে। মানে সবাইকেই সমানভাবে সাহায্য করে। ওকে, মানে কারোরকে স্টেট রিলিজিয়ন মনে করা হবে সেরকম কিন্তু ব্যাপার না ইন্ডিয়াতে, এটা হচ্ছে সেকুলার কান্ট্রি। ওকে, এটা কোথায় আছে, আর্টিকেল 25 থেকে 29-এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেকুলারিজমটা আছে। ওকে, তারপরে ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে পিপল কী করবে, পিপল হচ্ছে ভোট দিয়ে মানুষকে চুজ করবে। এবারে দেখো ডেমোক্রেসির মধ্যে অনেক ভাগ আছে, যদি দেখো ডেমোক্রেসির মধ্যে কী আছে, ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে হচ্ছে পিপল ভোট দেবে, ভোট দিয়ে সেখানে কারুকে যে হেড হবে তাকে চুজ করবে, ঠিক আছে, ভোট দিয়ে চুজ করবে। এবারে ডেমোক্রেসির মধ্যেও দুটো রকমের ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসির মধ্যে একটা আছে ডাইরেক্ট ডেমোক্রেসি, আর একটা আছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আমাদের ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে ইনডাইরেক্ট ডেমোক্রেসি ফলো করি, কারণ আমরা ভোট দিয়ে কোনো এমপি এমএলএকে চুজ করি। এমএলএ হচ্ছে স্টেটের জন্যে, এমপি হচ্ছে সেন্টারের জন্য আমরা চুজ করি। তারা এমপি এমএলএরা কী করে, আমাদের বিহাফে যে শাসন করে দেশকে, মানে দেশকে চালায়। ওকে, আর ডাইরেক্ট ডেমোক্রেসিতে সেরকম হয় না। ডাইরেক্ট ডেমোক্রেসিতে যে পিপল আছে না, পিপলই ডাইরেক্টলি পার্টিসিপেট করে ডেমোক্রেটিক প্রসেসে, মানে ল মেকিং প্রসেসে পিপল সব কিছু করে, মানে তার নিজের রোল যে ডেমোক্রেসিক রোল সেটাকে হচ্ছে ফলো করে, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এবারে ডাইরেক্ট ডেমোক্রেসি মডেলের কিছু ভাগ আছে, ডাইরেক্ট ডেমোক্রেসির কিছু আছে, যেমন একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি রুলের মধ্যে আছে রেফারেন্ডাম কী আছে, এটার মানে কি, মানে ধরো কোনো একটা ল বানাতে হবে, সেই লটাকে রেফার করবে পাবলিকের মধ্যে,
পাবলিকের মধ্যে লটাকে রেফার করলো, এবারে পাবলিকের মেজরিটি পাবলিক যে ডিসিশন নেবে সেই হিসেবে লটাকে বানানো হবে। ওকে, এটা একটা রেফারের নাম। ইনিশিয়েটিভ 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 মানে কি? ইনিশিয়েটিভ মানে পাবলিক কী করবে, নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে। মানে ধরো এইরকম টাইমে একটা কোনো লয়ের দরকার, সেটা পাবলিক নিজে থেকে ইনিশিয়েটিভ নেবে, নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে নিজে থেকে লটাকে বানাবে, কারোর সাহায্য না নিয়ে নিজেরা বানাবে, সেটা হচ্ছে ইনিশিয়েটিভ। একটা হচ্ছে রিকল মানে কি, ধরো পাবলিক ধরো কারোকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করলো, ওকে চুজ করে অ্যাপয়েন্ট করলো, কিন্তু মিনিস্টার যদি তার নিজের কাজ করতে না পারে, পাবলিক তাকে রিকল করে নেবে, বলবে তোমাকে আর মিনিস্টার থাকার দরকার নেই, তুমি তার কিছু হবে না, তুমি চলে এসো, মানে তাকে রিকল করে নেবে। ওকে, তাই। আর একটা প্লেবিসাইটে কী হয়, প্লেবিসাইটেও অনেকটা রেফারেন্ডামের মতনই, কিন্তু এইটা টেরিটরি হিসাবে ইউজ হয়, টেরিটরিতে বেশি ইউজ হয়। যেমন হচ্ছে প্লেবিসাইটের তুমি যদি দেখো, এটা কি হয়েছিল, জম্মু কাশ্মীরের সময়তে এটাকে ইউজ করা হয়েছিল। ওকে, প্লেবিসাইট জম্মু কাশ্মীর হয়ে গেল, তারপরে হচ্ছে তোমার ওই কী বলে, যেটা জামনগরে জুনাগড় হয়ে গেল, এই জুনাগড়েতে এইটাই ইউজ হয়েছিল প্লেবিসাইটে। মানে এটা একটা ডাইরেক্ট ডেমোক্রেসির কিন্তু যেখানে টেরিটরি সম্বন্ধে কোনো ডিসিশন নেওয়া হয় না। মনে করো একটা টেরিটরি আছে, সেই টেরিটরি রাজা অন্য কিছু চাইছে, কিন্তু তার পাবলিক অন্য কিছু চাইছে, তো সরকার কী করবে, পাবলিকের কথা বেশি যেহেতু আছে, পাবলিকের সংখ্যা বেশি, সেহেতু পাবলিকের কথা শুনে কোনো অ্যাকশান নেবে, সেটা হচ্ছে প্লেবিসাইট, টেরিটরির ক্ষেত্রে হয়। আর বাকি লয়ের ক্ষেত্রে এই তিনটে হয়ে যায়। এগুলো হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। এবারে ইন্ডিয়ান ডেমোক্রেসির কী ফিচার্স আছে, ইন্ডিয়ান ডেমোক্রেটিক ফিচার্স আছে কি, একটা আছে ফিচার্স আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। মানে কি, সবাই যারা 18 বছর প্লাসের বয়স তারা সবাই ভোট দিতে পারবে, মানে কোনো কাস্ট রিলিজিয়ন কেমন কোনো ব্যাপার নয়, সবাই ভোট দিতে পারবে। আর কি ডেমোক্রেসির একটা ফিচার্স আছে কি, পিরিয়ডিক ইলেকশন হয়, এটা তো তুমি দেখেইছো, পিরিয়ডিক ইলেকশন তো হয়ই, ঠিক আছে, পিরিয়ডিক ইলেকশন হয়, এটা একটা তারপরে কি আছে, তারপরে আছে কি, যে এমপি এমএলএ আছে তাদের ডিসকোয়ালিফিকেশান বা ডিফেকশানের কিছু আছে, ডিসকোয়ালিফিকেশান হওয়ার চান্স আছে, মানে সার্টেন গ্রাউন্ডকে মেনটেন করতে হয়। এগুলো কিন্তু একটা ডেমোক্রেসির একটা ফিচার্স, ঠিক আছে। এবারে ডেমোক্রেসির উল্টো কী হতে পারে, ডেমোক্রেসির উল্টো যেখানে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে না, যেখানে মোনার্চি হয়, সেখানে হচ্ছে কি না, মানুষের ভোট দেওয়ার থাকে না। যেমন হচ্ছে আরব কান্ট্রিগুলো, ভোট দেওয়ার থাকলেও সেটা সার্টেন লিমিটই থাকে, যেখানে মানুষ সর্বসর্বা নয়, কারোর একজনের কথা মতো চলতে হয়, সেটা হচ্ছে মোনার্চি হয়ে গেল। এটা হলো ডেমোক্রেটিকের ফিচার্স, ঠিক আছে। তারপরেরটা দেখা যাক, তারপরে কি আছে, তারপরে আছে, এগুলো তো সমস্ত ডেমোক্রেসি দেখলাম। তারপরে আছে রিপাবলিক মানে হচ্ছে, দেখো রিপাবলিক মানে তো আমরা জানি কি, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। একটা যেটা হচ্ছে হেড হয় না, যে হেড হয় সেইটা নিয়ে এই রিপাবলিক, হেডটা কীরকম হবে তার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে রিপাবলিক না অন্য কিছু, সেটা ডিপেন্ড করে। দেখো, যদি আমাদের হেডকে আমাদের ইন্ডিয়ার হেডকে প্রেসিডেন্ট, ঠিক আছে, যদি প্রেসিডেন্টকে পিপল চুজ করে তাহলে সেটা হচ্ছে রিপাবলিক। আর প্রেসিডেন্ট যদি হেরিডিটারি হয়, যেটা বছরের পর বছর চলে আসতে থাকে, তাহলে সেটা হয়ে গেল মোনার্চি। যেমন হচ্ছে ব্রিটেনের কী হয়, ব্রিটেনের কুইন হচ্ছে সমস্ত কিছু, কুইনই হচ্ছে সর্বসর্বা। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রেসিডেন্টকে চুজ করা হয়, মানে ইনডাইরেক্টলি চুজ হয়, কিন্তু চুজ হয়, এমন নয় যে সেই হেরিডিটারি পজিশানকেও ধরে আছে তেমন কিছু না। কিন্তু ব্রিটেনে হেরিডিটারি পজিশানই ধরে আছে, সেই কুইন এলিজাবেথ 1, কুইন 2 এরকম করে কিন্তু চলতে থাকে। কিন্তু মানে রিপাবলিকের ক্ষেত্রে কিন্তু সেরকম কিন্তু না, হয়ে গেল। এবারে তার পরবর্তী ইয়েতে দেখা যায়, চলো জাস্টিসের কি আছে, জাস্টিস যেটা আছে, জাস্টিস মানে হচ্ছে তার কোথায় জাস্টিস, মানে তার ওই ন্যায় পরায়ণটা হচ্ছে ন্যায় পাওয়ার অধিকার, যেটা জাস্টিস, সেটা কিসে হবে, একটা সোশ্যাল, একটা ইকোনমিক, একটা পলিটিক্যাল, ঠিক আছে। এইটা কি না, পলিটিক্যাল যেটা জাস্টিস আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটে আছে, ঠিক আছে। আর সোশ্যাল আর ইকোনমিক এই দুটো আছে ডিপিএসপিতে। ওকে, এই জাস্টিসটা আছে। আর কি আছে, আর দেখা যাক, চলো আগে দেখা যাক কী আছে জাস্টিস মানে হচ্ছে যে ইকুয়াল ট্রিটমেন্ট। দেখো, প্রিএমবেল সিকুয়েন্স, এটা হচ্ছে
জাস্টিসের মধ্যে এবারে আছে যেটা সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে কি? সোশ্যাল জাস্টিস মানে তোমার যে কাস্ট হিসাবে তোমার ইকুয়াল ট্রিটমেন্ট হবে না। যেমন তুমি যদি মনে করো এসসি বলে তোমার ট্রিটমেন্ট আলাদা হবে, আর তুমি যদি জেনারেল হও তাহলে তোমার ট্রিটমেন্ট আলাদা হবে, এমন কিন্তু ব্যাপার না। সবাই সমান, জাস্টিস সবার জন্য এক, সেটা হিসাবে জাস্টিস। ইকোনমিক জাস্টিস মানে হচ্ছে যে তুমি গরিব বলে তোমার জন্য আলাদা ল অ্যাপ্লাই হবে, তুমি বড়লোক বলে তোমার জন্য আলাদা ল অ্যাপ্লাই হবে, সেরকম কিন্তু ব্যাপারটা না। সেটা হচ্ছে ইকোনমিক যেমনই হোক না কেন তোমার জন্য জাস্টিস সিমিলার হবে। আর পলিটিক্যাল জাস্টিস কি? পলিটিক্যাল জাস্টিসও সেম। পলিটিক্যাল জাস্টিস মানে কি? আর কিছুই না। পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে তোমার যে সবাই পলিটিক্যালি পার্টিসিপেট করতে পারে, সবার পলিটিক্যালি ইকুয়াল ভোটিং রাইটস আছে, সবাই পলিটিক্যালে সব অফিসকে অ্যাক্সেস করতে পারে, সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। এবারে দেখো এইখানে যেটা আছে সোশ্যাল আর ইকোনমিক জাস্টিস। সোশ্যাল আর ইকোনমিক জাস্টিস দুটো জাস্টিস মিলিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এটা কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, এগুলো কোনো কিছু মানে বোঝার কিছু ব্যাপার না, এগুলো মুখস্থরই ব্যাপার। সোশ্যাল জাস্টিস আর ইকোনমিক জাস্টিস যেটা কি না ডিপিএসপিতে আছে, সেটা দুটো মিলিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। ওকে। আর এই যে জাস্টিসের কনসেপ্টটা আমরা নিয়েছিলাম রাশিয়ার রেভলিউশন থেকে জাস্টিসের কনসেপ্টটা নিয়েছিলাম। লিবার্টি মানে আর কিছুই না। লিবার্টি মানে হচ্ছে ছাড় দেওয়া, মানে তোমাকে বাধা না দেওয়া। লিবার্টি মানে হচ্ছে ছাড়, যেটা হচ্ছে ছাড় দেওয়া। ঠিক আছে? ছাড় মানে হচ্ছে তোমাকে কোনো কিছুতে যদি বাধা না দেওয়া হয় তাহলে মানে তুমি একটা হচ্ছে লিবার্টি। যেমন হচ্ছে রেস্ট্রেন্ট, অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট মানে বাধা যদি না থাকে তাহলেই সেখানে হচ্ছে লিবার্টি। এবারে লিবার্টি থাকার কী আছে? লিবার্টি কতগুলো দিয়েছে দেখো। লিবার্টি 5টা জিনিসের দিয়েছে। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিভ, ওরশিপ, 5টা জিনিসের লিবার্টি দিয়েছে। এবারে এই লিবার্টিটা দেওয়ার কারণ কি? লিবার্টি দেওয়ার কারণ হচ্ছে তুমি একজন হিউম্যান বিইংস হিসাবে ডেভেলপ করতে পারো। যদি তোমার ভাবনা চিন্তা যদি স্বাধীনভাবে করতে না পারো তাহলে তুমি কি বেঁচে থাকার কোনো মানে আছে? যদি তুমি এক্সপ্রেস করতে ভালো করে না পারো, বা যদি তুমি তোমার যে রিলিজিয়ান আছে সেটাকে যদি তুমি ভালো করে পালন করতে না পারো, তাহলে তোমার সেটা কি আর মানুষ হিসাবে বাঁচা হলো? সেটা কিন্তু মানুষ হিসাবে না। তাহলে হিউম্যানলি এক্সিস্ট করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে লিবার্টি। ওকে, হয়ে গেল। এবারে লিবার্টি ছাড় দেওয়া আছে মানে তুমি এমন না যে তুমি যা খুশি তাই করতে পারো। ছাড় দেওয়া আছে মানে তার একটা বাধা, নির্দিষ্ট বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে থেকে তুমি যা খুশি করতে পারো, কিন্তু বাউন্ডারির বাইরে তুমি বেরোতে পারবে না। এমন না হয় যে তোমার লিবার্টির জন্য অন্য কারোর সেটা প্রবলেমের সৃষ্টি হয়, তাহলে কিন্তু মানে সেখানে কোনো কনস্টিটিউশন তার জন্য আছে, যে কনস্টিটিউশন তারকেও বলা আছে যে কোথায় কতটাই লিমিট আছে। ঠিক আছে? এই যে আমাদের আছে লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিনিটি, এটা আমরা নিয়েছিলাম কিন্তু ফ্রেঞ্চ থেকে। এটা কিন্তু এতে আসে মানে এমসিকিউতে আসে। লিবার্টি, ইকুয়ালিটি, ফার্টিলিটি, এই যে 3টে কনসেপ্ট, এই 3টে নিয়েছি আমরা ফ্রেঞ্চ থেকে। আর জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, সেটা আমরা নিয়েছি রাশিয়ান রেভলিউশন থেকে। ওকে। ইকুয়ালিটি মানেও হচ্ছে সেটাই। ইকুয়ালিটি মানে কি? সবাই সমান, মানে কারোকে বেশি ফেভার করা না, মানে কারোকে একজনকে ফেভার করে দিলাম অন্যজনকে ফেভার, মানে হচ্ছে নো ফেভার যখন আমি কারোকে করব না, মানে সবাই সমান, সেটা ঠিক আছে। এটাই হচ্ছে ইকুয়ালিটি। এবারে ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি সেটা হচ্ছে তোমার সিভিক ইকুয়ালিটি হতে পারে, বা পলিটিক্যাল ইকুয়ালিটি হতে পারে, বা তোমার কি হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি হতে পারে। ঠিক আছে? এবারে ইকুয়ালিটি জিনিসটা আমাদের কোথায় আছে? ইকুয়ালিটি আর্টিকেল 15-এ আছে। রাইট টু ইকুয়ালিটি যেটা আছে না, রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে 18। ঠিক আছে? এইটার মধ্যেই মেনশন আছে ইকুয়ালিটি জিনিসটা কোথায় আছে। আর ইকুয়ালিটি আমরা কোথা থেকে নিয়েছি? ইকুয়ালিটি আমরা নিয়েছি ফ্রেঞ্চ থেকে আমরা ইকুয়ালিটিকে বড় করেছি। ওকে। তারপরে হচ্ছে দেখো ফার্টিনিটি মানে আর কিছুই না। ফার্টিনিটি মানে হচ্ছে ব্রাদারহুড, মানে সবাই হচ্ছে ভাইয়ের মতো। ফার্টিনিটি মানে একটা থাকবো, একটা দেশে একটার সঙ্গে থাকবো, তো একসঙ্গে ভাইচারা হয়ে থাকবো, সেটা হচ্ছে ব্রাদারহুড। এবারে এই ফার্টিনিটি জিনিসটা কোথায় আছে? ফার্টিনিটি জিনিসটা আমাদের মধ্যে কোথা থেকে দিয়েছে? এক তো সিঙ্গেল সিটিজেনশিপ, সেটার জন্য ফার্টিনিটি আছে। একটা দেখবে তুমি এই রাইট টু ফ্রিডমে, যেটা আর্টিকেল 19-এ কী আছে? 19-এ তুমি কী আছে? 19-এ তুমি সমস্ত দেশে ঘুরতে পারো, যেখানে ইচ্ছা তুমি সেখানে সেটেল হতে পারো, সেটাও একটা এই ফার্টিনিটির জন্য, একটা ফার্টিনিটি হওয়ার জন্য একটা প্রভিশন দিয়েছে। আর কি আছে? আর আর্টিকেল 51-এ মানে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যেও কিছু আছে, যে এভরি সিটিজেনের দায়িত্ব সেটা এই কমন ব্রাদারহুডটাকে
মানে সেটাকে ছড়ানো বা কমন ব্রাদারহুডটাকে প্রকাশ করা, সেটা হচ্ছে এভরি সিটিজেনের দায়িত্ব। ঠিক আছে, এটাও কি না এই ফার্টিনিটি হয়ে গেল। আর ইন্টিগ্রিটি, এই ফার্টিনিটির মধ্যেই একটা আছে ইন্টিগ্রিটি, সেটা কিনা 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে আমাদের এই প্রিএমবেলটার দরকার কি, প্রিএমবেলটার কাজ কি আছে। ঠিক আছে, এবার তোমার তো হতে পারে যে প্রিএমবেলটার সিগনিফিকেন্স কী আছে। দেখো, প্রিএমবেলটার সিগনিফিকেন্স একটা তো আছে, যে সিগনিফিকেন্সের মধ্যে যেটা মেন জিনিস সেটা কিনা হচ্ছে যেটা কনস্টিটিউশন মেকার যারা ছিল, কনস্টিটিউশন মেকার যারা ছিল তাদের যে অ্যাকচুয়াল ড্রিম বা অ্যাসপিরেশন, সেটা কিন্তু এই প্রিএমবেলের মাধ্যমেই সেটা হচ্ছে প্রকাশ পায়। ঠিক আছে, হয়ে গেল প্রিএমবেল মাধ্যমে সেটা হয়ে গেল প্রকাশ পায়। এবারে এই প্রিএমবেলের মাধ্যমে, এই প্রিএমবেল দিয়েই আমরা পুরো কনস্টিটিউশনটাকে জাজ করতে পারি যে পুরো কনস্টিটিউশনটা কীরকম আছে বা কী তার মেন জিস্ট আছে। মানে একটা ইয়ার্ডস্টিক বলতে পারো, বলতে পারো, যার মাধ্যমে পুরো কনস্টিটিউশনটাকে আমরা বুঝতে পারি। ওকে, হয়ে গেল। আর একটা কি, আর আছে প্রিএমবেলের মাধ্যমে আমরা কি করছে কি নোট, এটা একটা হচ্ছে কি নোট অফ দি কনস্টিটিউশন, মানে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলোর নোট আছে প্রিএমবেল অফ দি কনস্টিটিউশন। এবারে প্রিএমবেল তো সিগনিফিকেন্স হয়ে গেল, বুঝতে পারলাম সমস্ত কিছু। এবার প্রিএমবেলস কি আদৌ ইন্ডিয়া কনস্টিটিউশনের পার্ট? প্রিএমবেল কি কনস্টিটিউশনের পার্ট? দেখো, বেরুবাড়ি ইউনিয়ন কেস যেটা 1960-তে ছিল, সেটাতে বলেছিল প্রিএমবেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট না। বেরুবাড়ি ইউনিয়ন কেসে যেটা ছিল, প্রিএমবেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট না, এটা মনে রাখবে। তারপরে যেটা কেশবানন্দ ভারতী কেস এলো, যেটাতে কিনা বেসিক স্ট্রাকচার ডক্টরেট দিয়েছিল, সেটাতে বলেছিল প্রিএমবেল কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, অফ দি কনস্টিটিউশন। মানে বেরুবাড়ি ইউনিয়ন কেসে মানা করে দিয়েছিল 1960-তে, তারপরে 1973-তে সুপ্রিম কোর্ট বললো না, এটা একটা ইন্টিগ্রাল পার্ট আমাদের প্রিএমবেল। তারপরে কি আছে, প্রিএমবেল যখন একটা কনস্টিটিউশনের পার্ট, তাহলে কি হচ্ছে প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট মানে কি, যখন পার্লামেন্ট চাইলে সেটাকে অ্যামেন্ড করতে পারে। কিন্তু অ্যামেন্ড করার সময় কি মনে রাখতে হবে, যাতে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটা যেন কোনো কিছু ক্ষতি না হয়। এটা কোথায় আছে না, কেশবানন্দ ভারতী 1973 যে কেশবানন্দ ভারতীর কেস হয়েছিল সেটার মধ্যে আছে। মানে প্রিএমবেলকে তো অ্যামেন্ড করতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ একটা কনস্টিটিউশনের পার্ট অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্ট চাইলে করতে পারে, কোন এতে করতে পারে, আর্টিকেল 368কে ইউজ করে করতেই পারে। কিন্তু বেসিক স্ট্রাকচারকে যেন কোনো কিছু এফেক্ট না হয়, বেসিক স্ট্রাকচার চেঞ্জ না করে প্রিএমবেল অ্যামেন্ড করা যেতেই পারে। কিন্তু এইখানে একটা মনে রাখার একটা ব্যাপার হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রিএমবেল is neither a source of power to legislature nor a prohibition to the power of legislature. প্রিএমবেল কিন্তু পার্লামেন্টকে কোনো পাওয়ারও দেবে না, আর পার্লামেন্টের কোনো পাওয়ারকে বাধাও দেবে না। ঠিক আছে, পার্লামেন্টে হয়ে গেল। আর প্রিএমবেল হচ্ছে নন জাস্টিসিয়েবল, যেমন ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসিয়েবল, সেরকম প্রিএমবেল হচ্ছে নন জাস্টিসিয়েবল, লাইক ডিপিএসপির মতনই প্রিএমবেলও নন জাস্টিসিয়েবল। মানে প্রিএমবেলে যদি কোনো কিছু ঠিকঠাকভাবে যদি কাজ না করে, তাহলে তুমি কোর্টের কাছে চলে যেতে পারবে না যে আমার প্রিএমবেল তো কাজ করছে না, তাহলে কী হবে। ঠিক আছে, প্রিএমবেল জাস্টিসিয়েবল না, নন জাস্টিসিয়েবল। এবারে প্রিএমবেলকে কি অ্যামেন্ড করা যায়, তারপরে যেটা আছে অ্যামেন্ডেবিলিটি। হ্যাঁ, প্রিএমবেলকে তো তোমাকে আগেই বললাম, প্রিএমবেলকে অ্যামেন্ড করা যায়, কারণ এটা একটা হচ্ছে পার্ট অফ কনস্টিটিউশন, সেই জন্যই হচ্ছে অ্যামেন্ড করা যায়। কিন্তু বেসিক স্ট্রাকচারকে কিন্তু মেনে চলতে হবে, বেসিক স্ট্রাকচার। আর যতগুলো কিওয়ার্ড আছে না, যেমন এই সোভিরিয়ান হয়ে গেল, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, তারপরে ইকুয়ালিটি, এই সমস্ত কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে। মানে কোনো কিছুই মেন জিনিস চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটা হয়ে গেল মেন জিনিস। প্রিএমবেলের মধ্যে এইগুলোই আছে, আর কিছু না। এই জিনিসগুলো তুমি পড়বে ভালো করে, এই জিনিসগুলো পড়লেই হয়ে যাবে। আর প্রিএমবেলটাকে যত বার পড়বে তত বেটার, কারণ প্রিএমবেলটা যত মুখস্থ থাকবে তত তোমার কোশ্চেনে অ্যান্সার করতে সুবিধা হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই চ্যাপ্টারটা। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।